অনেক রক্তক্ষরণের পর ১৯৪৭ সালে এদের স্বাধীন হয়েছিল, কিন্তু তার জন্য মূল্য চোকাতে হয়েছিল বিপুল। অখণ্ড ভারতবর্ষ খণ্ডিত হয়েছিল ৩টি ভাগে। ভারত পাকিস্তান শত্রুতারও শুরু সেই সময় থেকেই। অথচ এই বিরোধ যতটা রাজনৈতিক ততটা ব্যক্তিগত আদৌ ছিল না, অন্তত শুরুর দিনগুলিতে তো নয়ই। দুই দেশের সাধারণ মানুষই জানতেন, মোরা একসে দেশের মাটিতে পাই, কেউ গড়ে কেউ শ্মশানে ঠাঁই, এক ভাষাতে মাকে ডাকি, এক সুরে গাই গান। তবুও যুদ্ধ হতো, মানুষ মরত, বন্ধুর হাতে বন্ধু মারা যেত। এই সময় দেশভাগ ও তার পরবর্তী ইতিহাস, সাম্প্রদায়িক আন্তঃসম্পর্ক এবং বিভাজন, এসবই খুব সাবলীলভাবে উঠে আসে সাদাত হাসান মান্টোর কলমে। আধুনিক ভারতীয় সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ এই লেখকের যে গল্পটি আজ পড়ে শোনাচ্ছি, সেই অন্তিম অভিবাদন গল্পটিও এই সময়কার অস্থির ইতিহাসেরই এক জ্বলন্ত চলচ্ছবি যেন। মূল উর্দু কাহিনীটির নাম আখরি স্যালিউট। গল্পটি বাংলায় অনুবাদ করেছেন দিল্লিবাসী প্রাবন্ধিক, কবি এবং অনুবাদক, দিল্লি থেকে প্রকাশিত উন্মুক্ত উচ্ছ্বাস পত্রিকার সম্পাদক পৃথা দাস। এই গল্পটি পড়েছি শারদিয়া অনুবাদ পত্রিকা ১৪৩১ সংকলন থেকে। আসুন শুনে নিই সাদাত হাসান মান্টো রচিত এবং পৃথা দাস অনুদিত গল্প অন্তিম অভিবাদন। পাঠে আমি রৌহিন। সুবেদার রব নওয়াজের দুশ্চিন্তার অন্ত নেই। বহু বছর ধরে এই কাশ্মীর অঞ্চলটা নিয়ে একটা মহা জটিল রাজনীতির জাল তৈরি করা হয়ে চলেছে। উপমহাদেশের বড় বড় নেতারা আলোচনা করছেন আর নানা রকম প্যাঁচ কষছেন। সবসময়ই কিছু না কিছু ঘটছে। কারোর কি কখনো এই সমস্যার সমাধানের কোনো চেষ্টাও করতে ইচ্ছে হয় না? কি যে হবে কে জানে। রব নওয়াজের মাথা আজকাল রাইফেলের সেফটি ক্যাচের মতো উত্তপ্ত হয়ে থাকে। যে কোনো সময় ট্রিগার টিপলেই বিস্ফোরণ অনিবার্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিভিন্ন বিপদসংকুল ফ্রন্টে লড়াই করেছেন তিনি। ভয়াবহ অভিজ্ঞতা ও তার অকুতভয় লড়াইয়ের শক্তি তাকে প্ল্যাটুনের মধ্যেই বীরের সম্মান দিয়েছে। প্ল্যাটুনের সিনিয়র এবং জুনিয়রেরা সবাই তাকে ভালোবাসে, শ্রদ্ধা করে, তার বীরত্বের প্রশংসা ও ব্যক্তিত্বকে সমীহ করে। এত ভয়ঙ্কর প্রাণঘাতী লড়াই করেও কখনো পিছু হাঁটেননি। তার বীরত্বের জন্য সহযোদ্ধারা সবাই গর্বিত। সুবেদার রব নওয়াজ একজন সৎ, বিশ্বাসী ও দেশপ্রেমিক যোদ্ধা। এত বছরের সৈনিকের জীবনে এতদিনে রব নওয়াজের একটি বিচিত্র অভিজ্ঞতা হলো। যুদ্ধক্ষেত্রে ডেপুটেশনের সময় নওয়াজ চোয়াল শক্ত করে গোপনে শত্রুপক্ষের দুর্বলতা আর তাদের পরিকল্পনার খোঁজ নিয়ে পুরোদস্তুর তৈরি হয়ে প্ল্যাটুনকে ট্রেনিং দিয়ে তবেই তিনি শত্রুকে ধ্বংস করার প্রতিজ্ঞা নিয়ে থাকেন। কিন্তু এখানে এসে তার দৃষ্টিকোণ বদলে গেল। যুদ্ধ শুরু হওয়ার সময়ই তিনি প্রতিপক্ষের সেনানীদের দেখে চমকে গেলেন। কাদের সঙ্গে লড়াই করবেন তিনি? প্রতিবেশী রাষ্ট্রের প্রতিপক্ষের সেনাদের মধ্যে অনেকেই তো তার ভীষণ পরিচিত। এদের মধ্যে অনেকেই তার পুরনো বন্ধু, কমরেড। এই পরিচিত যোদ্ধাদের সঙ্গেই তো একজোট হয়ে বিশ্বযুদ্ধে ব্রিটিশ ইন্ডিয়ান আর্মির জন্য চরম শত্রু জার্মানি ও ইতালির সমবেত বাহিনীর সঙ্গে প্রাণ বাজি রেখে লড়াই করেছেন। এতকাল যারা আত্মজন ছিল, দেশভাগের পরে নিকটতম বন্ধু সহযোদ্ধারা এখন প্রতিস্পর্ধী চরম শত্রুতে পরিণত হয়েছে। এদের বিরুদ্ধে লড়তে হবে। নওয়াজের অন্য কিছু ভাবার মতো অবস্থা নেই। মুহূর্তের মধ্যে রব নওয়াজ অতীতে ফিরে যান। দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শুরু হলো, তখন ব্রিটিশ শাসন চলছে। শাসক সরকারের পক্ষ থেকে ইন্ডিয়ান আর্মিতে সেনা ভর্তির নোটিশ বেরিয়েছিল। শয়ে শয়ে যুবকেরা সৈন্যবাহিনীতে যোগদান করার জন্য নাম লেখাতে শুরু করলো। রব নওয়াজও ফর্ম ভর্তি করে জমা দিলেন। ৩ দিনের মধ্যেই তিনি অ্যাপয়েন্টমেন্টের চিঠি পেয়ে চাকরির সেন্টারে পৌঁছে গেলেন। আগামী 10 দিন তাদেরকে সামান্য সাধারণ কিছু ফিটনেস ট্রেনিং প্র্যাকটিস করিয়ে পরীক্ষা দিয়ে ভর্তি করে নিয়েছিল। বিভিন্ন ফ্রন্টে যুদ্ধ করতে হয়েছে। কখনো মাইলের পর মাইল মাইন পাতা, তার মধ্যে প্রাণ বাঁচিয়ে সাবধানে দৌড়ে বেরিয়ে আসতে হয়েছে। দিনের পর দিন বাংকারের অন্ধকারে কাটাতে হয়েছে। নামমাত্র খাদ্য সামগ্রী, রাতে চোখে ঘুম নেই, কারণ ফ্রন্টে কখন নিশীথ আঁধারের সুযোগে শত্রুপক্ষের আক্রমণ হতে পারে সেজন্য লড়াকু সেনাদের সদাই সজাগ থাকতে হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলো। নওয়াজ বীরের সম্মান নিয়ে দেশে ফিরলেন। তারপর কয়েক বছরের মধ্যেই ইতিহাস বদলাতে শুরু করলো।
অবিভক্ত ভারত ব্রিটিশ শাসনের হাত থেকে স্বাধীনতা ছিনিয়ে নিল, অনেক রক্তপাত মৃত্যুর বিনিময়ে যে স্বাধীনতা পাওয়া গেল, তাতে দেশটা দুই টুকরো হয়ে জন্ম নিল নতুন রাষ্ট্র পাকিস্তান। এই নতুন দেশটিকে রব নওয়াজ চিনতে পারেন না। ঝড়ের বেগে রাজনৈতিক পরিস্থিতি বদলে যাচ্ছে। একটি উপমহাদেশ দুই টুকরো হয়ে প্রতিপক্ষ, প্রতিদ্বন্দ্বী, পরস্পরের শত্রু হয়ে গেছে। এ কি ধরনের রাজনীতি? রব নওয়াজ বুঝতে পারেন না। গুজরাট, রাজস্থান, পাঞ্জাব, পশ্চিমবঙ্গ সব কটি সীমান্তবর্তী অঞ্চল ছেড়ে কাশ্মীর নিয়ে দুই দেশের রাজনৈতিক নেতাদের মাথা ব্যথা। কি আশ্চর্য ব্যাপার! বিদ্রোহ, চোরা অন্তর্ঘাত হয়েই চলেছে। শেষ কোথায় কে বলতে পারে? রব নওয়াজ সৈনিক, রাজনীতিবিদ না। কাশ্মীর নিয়ে দুই দেশের লড়াইয়ের কারণ তিনি বোঝেন না। তবে এটা ঠিক যে নবজাত রাষ্ট্র পাকিস্তানের অস্তিত্ব ও সুরক্ষার জন্য কাশ্মীরের উপর অধিকার রাখা হয়তো প্রয়োজন। কিন্তু বন্দুকের নল তাক করতে গিয়ে যখন কোনো খুব পরিচিত চেহারা নিশানার আওতায় নজরে পড়ে, তখন তার সচকিত মানবসত্তা বলে ওঠে, কেন এই যুদ্ধ? কার বিরুদ্ধে? সেই মুহূর্তে নওয়াজ ভুলে যান তিনি শত্রুর সামনে দাঁড়িয়ে আছেন। অথচ একজন সৈনিকের জীবনে কোনো মেডেল বা অর্থ কৌলিন্যের থেকে তার জন্মভূমির নিরাপত্তা অনেক বেশি দামি। পাকিস্তান সৃষ্টির আগেও এ ছিল তার স্বদেশ, পাকিস্তান হয়ে যাবার পরেও এই তার স্বদেশ। বিচ্ছিন্ন কয়েকটি বিভেদ রেখার জন্য কেন তার জন্মভূমি আলাদা হয়ে যাবে? মাটিতে দাগ টেনে দিয়ে দেয়াল করে দিলেই কি দেশের সঙ্গে মানুষের সত্তাকে ছিন্ন করা যায়? এখন যারা শত্রুপক্ষের, তারা একদিন তার সঙ্গে একই গ্রামে জন্মেছে, বড় হয়েছে, পরস্পরের পরিবারকে নিজের আত্মীয়ের মতো ভালোবেসেছে, শ্রদ্ধা করেছে। বংশ পরম্পরায় যে জমিতে বাস করেছে, মাথার উপর জ্বলন্ত সূর্য, বর্ষার অঝোর বৃষ্টি, রাতের নীল উন্মুক্ত আকাশ, শীতের কুয়াশা, সেখানে কোথাও কোনো তফাৎ নেই। তবে কেন এত পরিচিত মানুষেরা হঠাৎই অচেনা হয়ে যাবে? দেশ বিভাগের অদেখা গণ্ডি দেখিয়ে শাসক বলবে, যাও গিয়ে লড়াই করো, ওরা এখন আমাদের শত্রুপক্ষ। সৈনিকের হাতে বন্দুকের নিশানা, মাথার উপরের ছাদটি অপোক্ত। এই জমি, এই বয়ে যাওয়া জলধারা সবই ভীষণ পরিচিত। শুধুমাত্র সেনাবাহিনীর লোক বলেই তাকে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে? কোথায় সেই অনির্দিষ্ট অদেখা বিভেদ রেখা, যা একজন মানুষকে অস্তিত্ব সংকটের সামনে দাঁড় করিয়ে দেয়? ধর্ম সংকটে রব নওয়াজ গভীর নিমগ্নতায় ভাবতে থাকেন সবকিছু। আজন্ম লালিত পালিত বংশানুক্রমিক পূর্বপুরুষের ভিটেমাটি ছেড়ে যে সেনারা সপরিবারে পাকিস্তানে ঠাঁই নিতে বাধ্য হয়েছে, তাদের হাতে কোনো অর্থ নেই। বাসস্থানের অর্থ তাঁবু বা কোনো মতে ইটের দেওয়াল তুলে ছাতে ত্রিপল বিছানো। তাদের হাতে গুলি ভরা বন্দুক তুলে দিয়ে শত্রুপক্ষের সেনা নিকেশ করার জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। তারা কি আদৌ জানে তারা কাদের বিরুদ্ধে লড়তে যাচ্ছে? এই বন্দুকের নির্মাতা, টোটা, গুলি সব তাদের পূর্ব পরিচিত, কারণ তারা বিশ্বযুদ্ধের ফ্রন্ট থেকে ফিরেছে। কিন্তু তারা জানে না তাদের পরিচিত বন্ধু কমরেডদের মধ্যে অনেকেই শত্রু দেশের নাগরিক। সুবেদারের ভাবনায় কেমন যেন একটা অন্যরকম দার্শনিকতা পরিলক্ষিত হয়। বিশ্বযুদ্ধের সময় বা দেশভাগের আগে তাদের লড়তে হতো এমন শত্রুপক্ষের বিরুদ্ধে যারা আদৌ প্রকৃতপক্ষে তাদের নিজস্ব শত্রু ছিল না, কিন্তু চাকরি ও সরকারি নির্দেশ অনুসারে তাদের অপরিচিত কোনো এক শত্রুর বিরুদ্ধে লড়তে হয়েছে। তখন সবাই ছিল ভারতীয় সেনাবাহিনীর সদস্য, কিন্তু এখন কিছু প্ল্যাটুন ভারতীয় সেনাবাহিনীর আর অপরদিকে পাকিস্তানি বাহিনী। এই রহস্যের কোনো কিনারা নেই। আর রব নওয়াজ যখন কাশ্মীরের কথা ভাবেন, তখন একেবারে ধাঁধায় আটকে পড়ে যান। পাকিস্তানি বাহিনী কি কাশ্মীরের দখলের জন্য লড়ছে, নাকি কাশ্মীরের মুসলমানদের জন্য লড়ছে? আর সেটাই যদি হয়ে থাকে, তাহলে তাদের জুনাগড় বা হায়দ্রাবাদের মুসলমানদের অধিকারের জন্য লড়াই করতেও কোনো বাধা নেই। কিংবা ইসলামিক যুদ্ধ হলে বিশ্বের অন্যান্য ইসলামিক দেশও পরস্পরের কাঁধে কাঁধ মিলিয়ে কেন লড়ছে না? অনেক ভাবনা চিন্তার পর রব নওয়াজ সিদ্ধান্তে পৌঁছলেন যে একজন সামান্য সৈনিকের এত জটিল রাজনীতির বিষয়ে না ভাবলেও চলবে। অথচ লড়াই বন্ধ হওয়ার নাম নেই। খবর এসেছে টিটাওয়াল সেক্টরের কৃষ্ণগঙ্গা নদীর অববাহিকা জুড়ে, মুজাফফরাবাদ থেকে কিরান পর্যন্ত বিস্তৃত অঞ্চল জুড়ে আজকাল অশান্তির আবহ।
আশ্চর্যের ব্যাপার যে দিনের বেলায় গোলাগুলি বর্ষণের বিকট আওয়াজ শোনা যায় বটে, কিন্তু রাতের গভীর ঘন অন্ধকারে কেউ বা কারা অশ্লীল গালিগালাজ করতে থাকে। এখন রব নওয়াজের ওখানেই ডিউটি। রাতে রব নওয়াজ তার প্ল্যাটুনের তদারকিতে ব্যস্ত ছিলেন। আচমকা নিকটবর্তী পাহাড়ি উপত্যকা থেকে অকথ্য অশ্রাব্য গালিগালাজের আওয়াজ ভেসে এলো। তারপরেই অন্ধকারে কেউ অট্টহাস্য করে উঠল। এখন এত রাতে কোন গুপ্ত শত্রু? তবে কি ওরা পাহাড়ের উপর থেকে আক্রমণ করবে? ধৈর্যের বাঁধ ছেড়ে গেছে। প্রচন্ড রাগে দাঁত ঘষতে ঘষতে রব নওয়াজ বিশ্রীভাবে চিৎকার করে উঠলেন, কোন হারামজাদা এমন গালি দিচ্ছে? সাহস থাকলে সামনে আয়। জমাদার আশরাফ বলে, সুবেদার সাহেব, ওরা এইভাবেই আমাদের উত্তেজিত করতে চাইছে, গুলি চালিয়ে ওদের নিকেশ করে দিলেই হয়। সুবেদার সাহেবের আদেশে সবাই ক্ষণিকের বিরতি দেয়। ওই পক্ষও চুপচাপ। কিছুক্ষণ মনে হলো অখণ্ড শান্তি। ঠিক 15 মিনিট পরেই আবার শুরু হলো ঝড়ের মতো নোংরা গালাগাল আর মাথায় আগুন ধরানো তাচ্ছিল্যের অট্টহাসি। যতই নিজেকে সামলানোর জন্য অধস্তনদের আদেশ দিন না কেন, সুবেদার সাহেব মনে মনে অদেখা শত্রুদের ছেড়ে টুকরো করে দিতে চাইছিলেন। বস্তুত যে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের পক্ষে মাথা ঠান্ডা রাখা সেই মুহূর্তে অসম্ভব হয়ে পড়েছিল। দলের কেউ অন্ধকারের শত্রুর মুখ বা আবছা ছায়াও দেখতে পায়নি। পাহাড়ের আবছা জঙ্গলের মধ্যে দিয়ে আওয়াজের প্রতিধ্বনির তীব্রতা হাওয়ায় ধীরে ধীরে উপত্যকার আড়ালে হারিয়ে যাচ্ছিল। এই অঞ্চলে পাহাড়ি টিলা খুব একটা উঁচু নয়, কিছু সম্পূর্ণ ঊষর, আবার কিছু টিলায় হালকা ঝোপঝাড় আছে। তাতে পরিবেশটি বেশ রোমাঞ্চকর। অবশ্য সেনার কাছে এসব শুধুই কষ্টকল্পনা, কারণ তাদের একমাত্র স্বপ্ন শত্রুর বিনাশ করে দেশের সত্তা রক্ষা করা। প্ল্যাটুন এমন জায়গায় তাঁবু ফেলেছে যেখানে গাছপালা খুব কম, বলতে গেলে একটা উঁচু টিলা ছাড়া আর কোনো আড়ালই নেই। দিনের বেলায় উন্মুক্ত অঞ্চলে লড়াই করা প্রায় অসম্ভব। অন্যদিকে উপত্যকার গুহার আড়াল থেকে শত্রুপক্ষের বারবার চোরা আক্রমণে 2 জন সেনা নিহত হয়েছে। আর নয়, অনেক পরিকল্পনা করে রাতের গভীর অন্ধকারে রব নওয়াজ পুরো প্রস্তুতি নিয়ে শত্রুপক্ষের তাঁবুতে মরণপণ করে আঘাত হানলেন। ওরা একেবারেই তৈরি ছিল না, তাই আচমকা আক্রমণে প্রতিপক্ষ 3 জন সহযোদ্ধাকে হারিয়ে বিধ্বস্ত হয়ে যায়। তাঁবুতে আগুন লেগে যাওয়ায় তারা খাদ্য সামগ্রী, বন্দুক, টোটা সবই প্রায় ফেলে রেখে নিতান্তই খালি হাতে ভীরুর মতো প্রাণ হাতে নিয়ে পালিয়ে যায়। একজনও শত্রু সেনাকে জীবন্ত পরাজিত ও গ্রেপ্তার না করতে পারার খেদ সুবেদার রব নওয়াজ ও তার প্ল্যাটুনের প্রতি সহযোদ্ধার মনে থেকেই গেল। অন্তত তাহলেও যে ভয়াবহ অশ্রাব্য কথা, গালি তাদের শুনতে হয়েছে, তার প্রতিশোধ নেবার সুযোগ হাতছাড়া হয়ে যাওয়ায় সবাই বেশ ক্ষুব্ধ। সিনিয়র অফিসার মেজর আসলামকে যুদ্ধের যাবতীয় তথ্য দিয়ে নওয়াজ একটু স্বস্তির শ্বাস ফেলার সুযোগ পেলেন। বীরত্বের পুরস্কার হিসেবে রব নওয়াজকে গ্যালান্ট্রি অ্যাওয়ার্ডে ভূষিত করা হলো। প্ল্যাটুনে কি আনন্দের আবহ! সৈনিকের জীবনে শান্তির পরিবেশ বোধহয় খুব কমই আসে, অন্তত আমাদের সুবেদার সাহেব তাই ভাবেন। কৃষ্ণগঙ্গার অববাহিকার চারিদিকে টিলা, শত্রুপক্ষের চেহারাও ত্রিসীমানায় দেখা যাচ্ছে না। তাঁবু গুটিয়ে টিটাওয়াল ছেড়ে চলে যেতে হবে। টিলার পিছনে একটা ছোট্ট তালাও আছে। পরদিন দুপুরে রব নওয়াজ ও তার 3 সহযোদ্ধা বেশ আয়েশ করে স্নান করতে নেমেছেন। ইতস্তত জল ছিটিয়ে নিজেদের মধ্যে হাসি ঠাট্টাও চলছে। আচমকা বন্দুকের গুলির আওয়াজে 4 জনেই একটু অবাক। ঠিক শুনেছে তো? পরমুহূর্তেই সৈনিকের ষষ্ঠেন্দ্রিয়ের অভিঘাতে চট করে জল থেকে লাফ দিয়ে উঠে নিঃশব্দে হামাগুড়ি দিয়ে পাড়ে রাখা বাইনোকুলারটি সাবধানে তুলে নিয়ে আধশোয়া অবস্থাতেই চারিদিকে দেখতে শুরু করলেন রব নওয়াজ। সঙ্গীরাও ততক্ষণে পাশে চলে এসেছে। গুলির আওয়াজ সবাই শুনেছে, পরনে তাদের ভিজে অন্তর্বাস মাত্র, কিন্তু কোথাও কেউ নেই। এমন সময় আবার দ্বিতীয়বার গুলির শব্দ। এবারে কিন্তু তারা ঠিক বুঝতে পেরে গেছে গুলি কোন দিক থেকে চলেছে। টিলার চালের দিকে ছোট উপত্যকা আছে, একটুখানি সমতল ক্ষেত্র, নিশ্চয়ই সেখান থেকেই কেউ গুলি চালিয়েছে। লুকিয়ে থাকার জন্য জায়গাটা মোটেই সুবিধাজনক নয়। গাছগাছালির আড়ালও তেমন নেই। শত্রুরা গোপন জায়গা থেকে ইতস্তত গুলি ছুঁড়েই চলেছে, কোনোটাই সঠিক নিশানায় নয়। তার মানে
ওরা ততটা পোক্ত নয়। রব নওয়াজ সাথীদের নিয়ে নিঃশব্দে আড়ালে অপেক্ষা করতে লাগলেন। গোপন শত্রুর ধৈর্যের বাঁধ ভাঙবেই, তারা প্রকাশ্যে আসতে বাধ্য। নওয়াজের সৈনিক সুলভ তীক্ষ্ণ অনুভব অন্তত তাই বলে। এমনি উল্টোপাল্টা গোলাগুলি বিনিময়ের মধ্যে 2 দিন কেটে গেল। প্রতিপক্ষ এখন একটু সাবধানী হয়ে গেছে। ঋতু বদলের সময় এই 2 দিনের মধ্যেই তাপমান বেশ কয়েক ডিগ্রি নেমে গেল। তাঁবুর বাইরে কাঠ জ্বালিয়ে চায়ের কেটলি বসিয়ে নিজেদের গরম রাখার চেষ্টা চলছে। তৃতীয় দিনে ঝিরিঝিরি বরফ পড়তে শুরু করলো। প্রহরায় থাকা সুলতান খবর দিল, দূরে শত্রুপক্ষের তাঁবু থেকে ধোঁয়া দেখা যাচ্ছে। ততক্ষণে মধ্যাহ্নের আলো নরম হয়ে আসছে। রব নওয়াজ বাইনোকুলারে স্পষ্ট কিছুই দেখতে পাচ্ছিলেন না, অথচ তার মনে হলো কাছেই কেউ নিশ্চয়ই আছে। রব নওয়াজ রাইফেল তুলে আলো ছায়ার মধ্যেই আন্দাজে গুলি চালিয়ে দিলেন। সেই মুহূর্তে তার মনে হচ্ছিল কেউ তার নাম ধরে চেঁচিয়ে ডেকে উঠল। প্রতিধ্বনি নাকি শুধুই তার মনের ভুল? রব নওয়াজ ক্রুদ্ধভাবে চিৎকার করে উঠলেন, কে তুমি? অন্য পক্ষে কোনো জবাব নেই। ক্ষিপ্ত নওয়াজ গালিবর্ষণ শুরু করলেন। কয়েক মুহূর্ত সব নিস্তব্ধ। সীমান্তের অন্য দিক থেকে অন্ধকারে আওয়াজ আসে, ভাই, অত অশ্রাব্য গালি দিও না। সাথী সেনাদের দিকে তাকিয়ে 2টি হাত জুড়ে মুখের কাছে নিয়ে এসে উত্তেজিত রব নওয়াজ আবার চেঁচিয়ে ওঠেন, কেন গালি দেব না? আর ভাই কাকে বলছো? লড়াইয়ের ময়দানে কারো কোনো ভাই বা বন্ধু থাকে না। হয় হার নয় জিত, মাঝে মৃত্যু উপত্যকা। আমরা মাতৃভূমির জন্য শহীদ হতে চাই। অদেখা শটটি আবার আওয়াজ দেয়, বেরাদার রব নওয়াজ। পাহাড়ে প্রতিধ্বনিত সে আওয়াজের মধ্যে আকুল অনুভূতি রব নওয়াজের হৃদয়ে যেন ধাক্কা দিয়ে গেল। কে তুমি? কে? কিছুটা সন্দিহান আওয়াজ নওয়াজের। চকিতে মনে পড়ে যায় টিটাওয়ালের 69 জাট রেজিমেন্টের কথা, তার নিজের রেজিমেন্ট। তাদের মধ্যে কত বন্ধুত্বের দাবি, কত একাত্মতা। কিন্তু এখানে কেন কেউ তাকে এভাবে অন্ধকারের আড়াল থেকে ডাকবে? বন্ধু না শত্রু? বাইনোকুলার নিয়ে আবার চারিদিকে চোখ বুলিয়ে কাউকে খুঁজে না পেয়ে উচ্চকিত স্বরে তিনি ঘোষণা করেন, হ্যাঁ, আমি রব নওয়াজ। শোনো, আমি সে আড়ালের শয়তান, মুখ দেখাও সামনে এসে। আমি নওয়াজ, আমি তোমার রাম সিং। হতভম্ব নওয়াজ আনন্দে উন্মাদ হয়ে শিশুর মতো লাফিয়ে ওঠেন, আরে রাম সিং তুই? হতভাগা, এই জঙ্গলে কি করছিস? চটজলদি জবাব আসে, এই চুপ কর বোকা, সৈনিক হয়ে এই প্রশ্ন করছিস ভাই? এই কুমোরের ছাঁচ, তুই কি নিজেকে কখনো আয়নায় দেখিস না? রাম সিং উচ্চৈস্বরে হেসে ওঠে। রব নওয়াজও হাসি সংবরণ করতে পারেন না। রব নওয়াজের পাশে তার 3 সাথী নির্বাক দর্শকের মতো দুজনের কথা হাসি ঠাট্টা শুনে অবাক হয়ে বুঝে নিয়েছে তারা দুজন নির্ঘাত পূর্ব পরিচিত এবং আন্দাজ করতে চেষ্টা করছে এই বন্ধুত্ব কতটা গভীর। রাম সিং একটু শ্বাস নিয়ে বলে, ভাই, গল্প অনেক হলো, আমার খুব শীত করছে। এবার আমার কমরেডরা অপেক্ষা করছে, আমার সঙ্গে একসঙ্গে চা পান করতে যাবে। তোদের গুলিবাজির জন্য আমাদের চায়ের জিনিসপত্রের ছত্রাকার অবস্থা। পাহারা তো চলবেই, তাই বলে বিকেলের চা পানটাও কি বন্ধ করে দেব? নওয়াজ একটু থতমত খেয়ে বললেন, ও তাই তোদের তাঁবুর ধোঁয়া দেখে গুলি ছুঁড়েছিলাম। যা যা শিক্ষচ্ছপ, নিজের জিনিস নিয়ে যা, কথা দিলাম আমরা গুলি মারব না। রাম সিং হাত নেড়ে উঠে বলে, লাল্লে দি ইয়ার, প্রতিজ্ঞা করলি বন্দুক চালাবি না, মনে থাকে যেন। প্রত্যুত্তরে গলা ছেড়ে অট্টহাস্যে রব নওয়াজ বলেন, ওয়াদা মতলব ওয়াদা, কেউ তোদের শুট করবে না, কথা দিলাম। পরবর্তী মিনিট 15 সব নিস্তব্ধ। কে যে কোথায় কে জানে। অধস্তন হামিদ বাইনোকুলার নিয়ে কাছে দূরে নজরদারি করছে। তার কাঁধের রাইফেলের দিকে আঙুল নেড়ে ইশারা করলেন নওয়াজ, একদম গুলি চলবে না। হঠাৎই দেখা গেল উপত্যকার ঢালে কয়েকজন উর্দি পরিহিত জওয়ান অস্ত্রশস্ত্র কাঁধে নিয়ে নিচে সমতল ক্ষেত্রের দিকে দৌড়ে চলেছে। তারা ক্রমশ অনেক নিচে ঝোপের আড়ালে অদৃশ্য হয়ে গেল। রব নওয়াজ আকাশের দিকে রাইফেল তুলে ব্ল্যাঙ্ক ফায়ার করলেন। অনেক দূর থেকে রাম সিং এর আওয়াজ প্রতিধ্বনিত হলো, ধন্যবাদ কুমোর ভাই। দুই পক্ষই সামরিক নিয়ম রক্ষার্থে শূন্যে বেশ কয়েকটি গুলি ছুঁড়ল।
নিচের ঢালের তাঁবুর ভেতর থেকে ধোঁয়ার নীলচে আভা দেখে নওয়াজ হাতের ছোট্ট মাইকে চেঁচিয়ে ওঠেন, বেঁচে গেলি তোরা রাম সিং, মৌজ করে চায়ের আমেজ নিতে থাক। আবছা জবাব আসে, হ্যাঁ রে কুমোরের ছাঁক। রব নওয়াজ বংশানুক্রমে জাতে কুম্ভকার, রাম সিং ছোট্টবেলার সাথী। দুজনে পাঞ্জাবের একই গ্রামে জন্মেছে, একই বয়সী, একই প্রাইমারি স্কুলে পড়েছে, একই মাঠে খেলেছে, বড় হয়েছে। দুজনের পিতা এবং পরিবারের সদস্যদের মধ্যে আশ্চর্য আত্মীয়তার বন্ধন। সেনাবাহিনীতেও দুজনে একই দিনে একই সঙ্গে ভর্তি হয়। বিগত বিশ্বযুদ্ধে দুজনেই একই ফ্রন্টে পরস্পরের সহযোদ্ধা, একই শত্রুর বিরুদ্ধে লড়েছে। তাই হয়তো আজ নওয়াজের স্বগতোক্তি শোনা যায়, কুমোরের ছাঁচ, রাম সিং ছাড়া আমাকে এই নিয়ে ঠাট্টা করতে এই দুনিয়াতে আর কেউ হিম্মত করবে না। অপরাহ্নের কুয়াশার মধ্যে নওয়াজ চিৎকার করে বলে ওঠেন, ওয়ে লাল্লে দিজা, খুশ রহিও। রাম সিংহের প্রত্যুত্তর হাওয়ায় ভেসে আসে, আল্লাহ কে বন্দে, তু সালামত রহে। কথাটা পাহাড়ের আনাচে কানাচে ছড়িয়ে যায়। সূর্যের তেজ কমে আসছে। নওয়াজ তখনও একই জায়গায় দাঁড়িয়ে আছেন, রিট্রিটের সময় চলছে। তারপরেই যাবেন তাঁবুর ভিতরে। অভ্যাসবশত বাইনোকুলার চোখে লাগিয়ে সামনের সীমান্তের দিকে টর্চ জ্বালিয়ে এদিক সেদিক ঘোরাতে লাগলেন। বর্ডার লাইনের ঠিক পাশে কেউ যেন দাঁড়িয়ে আছে মনে হলো। সে কি শত্রুপক্ষের লোক? সীমানা পার করে এদিকে এসে আক্রমণ করবে? ভাবতে ভাবতেই রব নওয়াজ রাইফেলটা তুলে সোজা ফায়ার করে দিলেন। শীতের ঘন কুয়াশা ভরা হওয়ায় একটা মর্মভেদী আর্তনাদ ভেসে উঠল। চমকে উঠে তিনি আবার বাইনোকুলার দিয়ে দেখার চেষ্টা করলেন, এই খুদা, এই যে রাম সিং! গুলি লাগায় তার শরীর ভাঁজ হয়ে গেছে। হাওয়ায় কিছু ধরার চেষ্টা করে পাথুরে জমিতে পেটে হাত দিয়ে দুমড়ে পড়ে গেল রাম সিং। অসহনীয় যন্ত্রণায় ছটফট করছে সে। গুলি তার পেটের ভিতরে লেগেছে। নওয়াজ আর্তনাদ করে উঠলেন, রাম সিং মেরে ইয়ার! ততক্ষণে দুই পক্ষের মধ্যে তুমুল ফায়ারিং শুরু হয়ে গেছে। নওয়াজ উঠে দাঁড়ালেন। সিদ্ধান্ত নেওয়ার ঠিক আগের মুহূর্তে কয়েক সেকেন্ড কিছু ভেবে নিলেন। ঘোলাটে কুয়াশার আড়ালের সুযোগে অপরপক্ষের কয়েকটি সশস্ত্র সেনা দৌড়ে সীমান্ত রেখা পার করে এদিকে চলে আসছে। চমকা নক্ষত্র বেগে কেউ সোজা তাক করে রব নওয়াজকে। গুলি ছুঁয়ে যায় তার দক্ষিণ বাহুর উপরের দিকে। ঘুরে পড়তে পড়তে প্ল্যাটুনকে প্রতি আক্রমণের নির্দেশ দেন। অপরপক্ষের ৩ জন শহীদ হয়। নওয়াজের দল এগিয়ে গিয়ে পাহাড়তলির দখল নেয়। সীমানার কোণ ঘেঁষে উন্মুক্ত ঘাসের উপর পড়ে আছে রাম সিং। হ্যাঁ, গুলিটা পেটেই লেগেছে। নওয়াজকে দেখে সেই অবস্থাতেই রাম সিং এর চোখ চকচক করে ওঠে। সৈনিকের কাঁদতে নেই, কিন্তু তখন নওয়াজের চোখে জল। তার মনে হলো রাম সিং এর বদলে গুলি তার নিজের শরীর ভেদ করেছে। অব্যক্ত যন্ত্রণায় নওয়াজ ভেঙে পড়লেও রাম সিং এর মুখে কষ্টের আভাস মাত্র নেই। মুচকি হেসে অনেক কষ্টে কোমরের বেলটা খোলার চেষ্টা করে চলেছে সে। ইয়ার নওয়াজ, আমি তোকে দেখছিলাম, কতদিন পরে দেখা হলো বলতো, আর তুই কিনা আমাকেই গুলি মেরে দিলি। নওয়াজ যত্ন করে রামের কোমরবন্ধনী খুলে দিলেন। কুমোরের ছাঁচ, কি করেছিস তুই? রাম সিং এর পেটে গভীর ক্ষত, প্রচুর রক্তপাত হচ্ছে, কথা আটকে যাচ্ছে। নওয়াজের গলার স্বর কেঁপে ওঠে, আমি দূরে ছিলাম, কি করে বুঝবো হতভাগা যে ওটা তুই? যুদ্ধক্ষেত্রে শত্রুর দেখা মেলে। আরে বোকা, তুই তো আমার আত্মার বন্ধন, তোকে লক্ষ্য করে গুলিটা আমি চালাইনি, এ আমি কি করে ফেললাম? নওয়াজের অস্ফুট বিলাপে যেন আকাশ ভারী হয়ে যায়। প্রবল রক্তপাতে রাম সিং ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। ওকে এখান থেকে বহন করে পাহাড় পার হওয়ার প্রশ্নই নেই, হয়তো তার মধ্যেই সে মারা যাবে। তাই ওয়্যারলেসে মেজর আসলামকে খুব দ্রুত মেডিকেল অ্যাম্বুলেন্স পাঠাতে অনুরোধ করলেন নওয়াজ। তাতেও সময় লাগবে। নওয়াজের কেন যেন মনে হচ্ছে রাম সিং এর সময় খুব কমে এসেছে। তবু বন্ধুর মাথাটি কোলে তুলে নিয়ে তাকে আশ্বস্ত করেন, ভাই, চিন্তার কোনো কারণ নেই, কিছুক্ষণের মধ্যেই ডাক্তার চলে আসবে। আমি কোনো চিন্তা করছি না। রাম সিং দুর্বল কণ্ঠে ফিসফিস করে জানতে চায়, তোমাদের হাতে আমাদের কতজন সেনা শহীদ হয়েছে? নওয়াজের জবাব, ৩ জন। সত্যি করে বলো ভাই, তোমরা কটি সেনাকে হারিয়েছ? নমনীয় নওয়াজ বলেন, ৬ জন। জানো বন্ধু, আমি আহত হওয়ার পরে
আমার প্ল্যাটুনের মনোবল ভেঙে যাচ্ছিল। তাদের অর্ডার দিলাম যুদ্ধ চালিয়ে যেতে। বেরাদার, আমরা সৈনিক, দেশের সুরক্ষার জন্য লড়াই করাই আমাদের ধর্ম। নওয়াজ নিশ্চুপ। রাম সিং জড়ানো গলায় তাদের দুই বন্ধুর ছোটবেলার স্মৃতিচারণ করে চলে। তাদের সেই ছোট্ট গ্রাম, স্কুলে যাওয়ার সময় পথের মাঝে ফুটবল খেলা, ৬৯ জাট রেজিমেন্টের ট্রেনিং, কমান্ডিং অফিসারের অর্ডার, যুদ্ধক্ষেত্রে বিভিন্ন ফ্রন্টে যেসব অনামিকা মহিলাদের সংস্পর্শের বিচিত্র অভিজ্ঞতা হয়েছিল, সবকিছুই রাম সিং এর কথায় ছবির মতো ভেসে উঠতে থাকে। নীরব নওয়াজের চোখের জলে গাল চিবুক ভেসে যাচ্ছে। অসহনীয় যন্ত্রণায় চোখ বন্ধ হয়ে আসছে, কিন্তু রাম সিং এর অফুরন্ত জীবনী শক্তি। সে এক নাগাড়ে অতীত রোমন্থন করেই যাচ্ছে। সে নিজেই বুঝতে পারছে এই জীবনে বন্ধুর সঙ্গে এমন কথা বলার সুযোগের সময় ফুরিয়ে আসছে। আরে নওয়াজ ইয়ার, তোর ম্যাডামের কথা মনে পড়ে? কোনজন? নওয়াজ জিজ্ঞেস করেন। আরে, যে ইটালির, যাকে আমরা ওই পুরুষ খাকি বাঘিনী বলতাম, তোর মনে পড়ে? হ্যাঁ, মনে আছে। নওয়াজ মুচকি হাসেন। আমরা তাকে ম্যাডাম কি যেন নামে, মিনিটা ফ্যান্টো বলে ডাকতাম, তাই না? মনে আছে রাম সিং, ম্যাডামের তোর প্রতি বেশ দুর্বলতা ছিল। ম্যাডাম মুসোলিনির কন্যা। উত্তেজিত রাম সিং এর ক্ষতস্থান থেকে এক ঝলক টাটকা রক্ত বেরিয়ে এলো। রব নওয়াজ আপৎকালীন ব্যান্ডেজ দিয়ে ক্ষতস্থান বেঁধে দিয়ে রাম সিং এর কপালে হাত বুলিয়ে পরম স্নেহ ভরে বললেন, ইয়ার, তুই খুব ক্লান্ত, এখন আর কথা বলিস না। ডাক্তার পৌঁছালেই আমরা তোকে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করব। জ্বরের তাপে রাম সিং এর শরীর যেন পুড়ে যাচ্ছে। প্রচুর রক্তক্ষরণে তার জিভ জড়িয়ে আসছে, অসম্ভব ক্লান্তি শরীর জুড়ে। তবু বাল্যবন্ধু সহযোদ্ধাকে কাছে পেয়ে আজ যেন তাকে কথার নেশায় ধরেছে। হালকা ফিসফিস আওয়াজে কিরকম ভাবে স্মৃতির ছবি এঁকে চলেছে রাম সিং। নওয়াজের মনে হচ্ছিল যতক্ষণ শরীরে শক্তি থাকবে রাম সিং কথা বলে যাবে, তাকে থামানোর চেষ্টা না করলেই ভালো। ক্রমশ রাম সিং একটা ঘোরের মধ্যে চলে যেতে থাকলো। তবুও সে অস্ফুটে জিজ্ঞাসা করলো, ইয়ার, সত্যি করে বলো তো, তোমরা কি কাশ্মীর সত্যিই নিজেদের দখলেই রাখতে চাও? নওয়াজ বললেন, হ্যাঁ রাম সিংগা, আমরা তাই চাই। না ভাই, কোথাও একটা ভুল হচ্ছে, আল্লাহর নামে শপথ করে বলো। রাম সিং এর করুণ আওয়াজ শোনা যায়, মিথ্যাচার করো না বন্ধু। তার গলা বেদনার্ত, তার আচ্ছন্ন দৃষ্টির মধ্যে একটা আশ্চর্য অবিশ্বাস ছেয়ে আছে। রব নওয়াজের দুই হাতের মুঠির বাঁধনে রাম সিং এর কম্পমান ডান হাতের মুঠো। দুই বন্ধু পরস্পরের দিকে নির্নিমেষ তাকিয়ে আছে। রাত হতে চলেছে, সময় শেষ হয়ে আসছে। সূর্যাস্তের কিছুক্ষণ আগে মেজর আসলাম অ্যাম্বুলেন্স ও দুজন জওয়ানকে নিয়ে পৌঁছলেন। কোনো ডাক্তার আসেননি। রাম সিং তখন প্রায় অচেতন। পেটের বাঁধনের ব্যান্ডেজের রক্ত চুঁইয়ে পড়ে কালচে বর্ণ, মাছি ঘুরছে। চেতনার অতলে ডুবে যেতে যেতেও রাম সিং অস্ফুটে কিছু বলার চেষ্টা করছিল। অপলকে অসহায় বেদনায় রব নওয়াজ নিঃশব্দে তাকিয়ে আছেন তার ইয়ারার দিকে। মেজর আসলাম ৬৯ জাট রেজিমেন্টের পুরাতন অফিসার। বিশ্বযুদ্ধের ইটালি ফ্রন্টে রাম সিং তার অধীনে সাব জুনিয়র প্ল্যাটুন ইনচার্জ ছিল। আসলাম তাকে খুব ভালোভাবেই চেনেন। আসলাম ঝুঁকে নিচু হয়ে অস্ফুটে ডাকলেন, রাম সিং, রাম সিং। সিনিয়র অফিসারের আওয়াজ রাম সিংকে যেন চেতনার অতল থেকে টেনে আনলো। অপরিসীম সহ্য শক্তির প্রকাশে কোনো মতে চোখ খুলে প্রায় অচেতন অবস্থাতেই রাম সিং এর শরীর শক্ত হয়ে টানটান হতে থাকলো, যেন সে সিনিয়র অফিসারের সামনে শটান দাঁড়িয়ে অভিবাদন করতে চাইছে। প্রবল চেষ্টায় সে কোনো মতে ডান হাতটি কপাল পর্যন্ত তুলে সিনিয়রকে স্যালুট করল। তার ক্লান্ত ফ্যাকাশে মুখে এক অদ্ভুত দুর্বোধ্য হাসি খেলা করছে। চোখের দৃষ্টি আচ্ছন্ন, ক্রমশ বন্ধ হয়ে আসছে চোখের পাতা। ডান হাত কপালের থেকে পাশে গড়িয়ে মাটিতে পড়ে গেল। রাম সিং, তুমি ভীষণ। কথাটা শেষ হলো না, মাথা ডান দিকে হেলে গেল। অর্ধনিমিলিত চোখে রব নওয়াজকে দেখতে দেখতে একটা লম্বা শ্বাস ছেড়ে রাম সিং এর শরীর স্থির হয়ে গেল। এতক্ষণ পৃথা দাসের অনুবাদে সাদাত হাসান মান্টোর লেখা গল্প অন্তিম অভিবাদন
শুনছিলেন আমার কণ্ঠে। শ্রুতি প্রতিক্রিয়ার জন্য মন্তব্যের বাক্স রইল খোলা, আর আপনার আঙুলের অপেক্ষায় থাকলো লাইকের বাটনটি। আরেকটু উদার হলে একটু শেয়ার হবার অপেক্ষায় থাকলাম আমি। আর নিয়মিত খবরাখবর যাতে দেওয়া যায় সেজন্য আপনার সম্মতির অপেক্ষায় রয়েছে সাবস্ক্রিপশনের ঘন্টাটি। ভালো থাকুন সবাই, দেখা হবে আবার খুব তাড়াতাড়ি। আজ আসি।